এই ভিডিওতে তোমাদের আমি মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তার অ্যান্সার ডিসকাশন করছি। তো এই কোয়েশ্চেনটা সামহাউ বিভিন্ন ভাবে ঘুরিয়ে এই কোয়েশ্চেনটা আসবেই। কি হোয়াট ইজ পলিমরফিজম, হাউ পলিমরফিজম ইজ ইমপ্লিমেন্টেড, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। অথবা হোয়াট মিন বাই রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম, গিভ এক্সাম্পল। অথবা রান টাইম কম্পাইল টাইমের মধ্যে ডিফারেন্স। অথবা হোয়াট ইজ ওভারলোডিং, অথবা হোয়াট ইজ ওভাররাইডিং, তাদের ডিফারেন্স। তার মানে ভাবো, একটা কোয়েশ্চেন যদি এটা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো, তাহলে এই কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু করতে পারছো। এই ভিডিওটার প্রথম থেকে শেষ অব্দি দেখো, কোনো স্কিপ না করে প্রত্যেকটা জিনিস বোঝো কিভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা এক্সাম্পল, থিওরি উইথ এক্সাম্পল কিভাবে বোঝাবো, এবং সেটাই তোমাদের পরীক্ষায় লিখতে হবে যেভাবে আমি বোঝাচ্ছি। তো লেটস স্টার্ট উইথ দ্য অ্যান্সার। প্রথমে বলি পলিমরফিজম ব্যাপারটা কি। পলিমরফিজম ইন জাভা ইজ এ টেকনিক বাই হুইচ উই ক্যান পারফর্ম এ সিঙ্গেল অ্যাকশন ইন ডিফারেন্ট ওয়ে। একটা সিঙ্গেল অ্যাকশন বিভিন্ন ভাবে কাজ করতে পারি, বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারি। তার মানে কি, পলি মিন মেনি, মরফিজম মিন ফর্ম। একই জিনিসের বিভিন্ন ফর্মকে বলা হয় পলিমরফিজম। এটা মেইনলি যে কনসেপ্টটা যে কোনো ওপি তে এই কনসেপ্টটা থাকবেই, পলিমরফিজম। কারণ ওপি মিন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে যখনই আমরা একটা জিনিসকে তৈরি করলাম, সেটাকে বিভিন্ন ভাবে আমি ইউজ করার ক্যাপাসিটি রাখতে পারি। তো সেই জায়গাটাকে এখানে আইডিয়া করা হচ্ছে। So poly mean many, morphism mean form. So many form of same things. Many forms. দেখো, পলিমরিজমের দুটো ভাগ আছে, একটা হচ্ছে রান টাইম পলিমরিজম, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরিজম। তো এখানে কম্পাইল টাইম পলিমরিজম যেটা করা হয়, যার থ্রু দিয়ে করা হয়, সেটাকে ফাংশন ওভারলোডিং বলা হয়। রান টাইম পলিমরিজম যার থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, সেটা হচ্ছে ফাংশন ওভাররাইডিং। দেখো তাহলে কোথায় ছিলে, সেখান থেকে আরেকটা অ্যান্সার তৈরি হয়ে গেল। কিন্তু তুমি যদি ফাংশন ওভারলোডিং ওভাররাইডিং কোশ্চেন আনসার লেখো, তখন ওইটাও একই অ্যান্সারের মধ্যে ঢুকে যাবে। এবার আমি প্রথমে কম্পাইল টাইম পলিমরিজম লিখছি, এটা ডেফিনিশন বলছি। ইন কম্পাইল টাইম পলিমরিজম দ্য কল ইজ রিজলভ বাই দ্য কম্পাইলার। মানে আমি যখন একটা ফাংশন থেকে একটা ফাংশনকে কল করবো, ধর এ থেকে বি কে, তখন সেই কলটা আগে থেকে কম্পাইলার জানবে যে এই নামে একটা ফাংশনকে কল করছি, অ্যাকচুয়ালি মেথডকে কল করছি, সেই মেথডটা তাকে অ্যাক্টিভেট করবে। তো ইন কম্পাইল টাইম পলিমরিজম দ্য কল ইজ রিজলভ বাই দ্য কম্পাইলার। ইট ইজ অলসো নোন অ্যাজ আর্লি বাইন্ডিং। এটাকে আর্লি বাইন্ডিং বলা হয় বা স্ট্যাটিক বাইন্ডিং বলে। আগে থেকে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল আছে, সেই ইনফরমেশন গুলো, অ্যাভেলেবেল যে ইনফরমেশন আছে সেইটা দেখে আমি সেই কাজটা কল করব। মানে আগে থেকে সমস্ত কিছু জানা আছে, সেই বেসিসে হবে। এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরিজম ইজ ফাংশন ওভারলোডিং। মেইন কাজ হচ্ছে ফাংশনকে ওভারলোড করা। তো এটা, এই যে কম্পাইল টাইম পলিমরিজম করা হয়, সেটার এক্সাম্পলই হচ্ছে ফাংশন ওভারলোডিং। তাহলে কি বুঝলে, যখন আমি কাউকে কল করবো, তার সম্বন্ধে আগে থেকে সব জেনে নেবো, তারপর তাকে কল করবো। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ স্ট্যাটিক বাইন্ডিং অর আর্লি বাইন্ডিং। এক্সাম্পল হচ্ছে ডেফিনেটলি কম্পাইল টাইম পলিমরিজম অর ফাংশন ওভারলোডিং। এর পরেরটাই আসছি। দেখো কিভাবে সবকটা জিনিসের অ্যান্সার তোমরা কিন্তু লিখে নেবে। তো এই প্রথমে আমি মেথড ওভারলোডিংটাই আসছি, কারণ মেথড ওভারলোডিংটা বুঝিয়ে তারপর রান টাইমে আসবো। তো মেথড ওভারলোডিং অর ফাংশন ওভারলোডিং একই জিনিস। মেথড আর ফাংশন সেম নামে ইউজ করা হয়, বেসিক্যালি জাভাতে আমরা মেথড বলি। Method overloading is the technique in which the class has two or more methods with the same name but the parameter are different. দুটো বা তিনটে বা তার বেশি যতগুলো আমি মেথড ক্রিয়েট করি, সেম নাম দেবো কিন্তু প্যারামিটারস গুলো আলাদা আলাদা করবো। তাহলে কম্পাইলার বুঝে যাবে যে এটা হচ্ছে একটা আর্গুমেন্ট আছে, এটা দুটো আর্গুমেন্ট, এটা তিনটে আর্গুমেন্ট আছে, সো অন। তো প্রথমে আমি এক্সাম্পলটা দিচ্ছি, দেখো ইম্পোর্ট জাভা ডট আই ডট স্টার্ট। তো ক্লাস ক্যালকুলেটর বলে একটা ক্লাস নেওয়া হয়েছে, যেটা ক্লাস নাম ক্যালকুলেটর। এর মধ্যে এ বি আর সাম বলে তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো এটা আমি নিয়েছি। এবার ভয়েড অ্যাড বলে একটা মেথড নিয়েছি, তার মধ্যে 10 আর 20 ইনিশিয়ালাইজ করেছি এবং যোগ করে বলছি রেজাল্ট হচ্ছে 30 হয়ে যাবে। এবার দেখো আমি আরেকটা মেথড নিয়েছি, যে মেথডটার মধ্যে ভয়েড অ্যাডই রেখেছি এবং ইন্ট এক্স একটা প্যারামিটার পাঠিয়েছি। তার মানে কি, ইন্ট এক্স একটা প্যারামিটার পাঠিয়েছি, সেম নাম অথচ কাজ আলাদা। এক্সটা এ কে দিয়েছি, বি কে দিয়েছি, যোগ করে দিয়েছে রেজাল্টটা। এবার আরেকটা সেম মেথডকে আমি বিভিন্ন ভাবে ইউজ করছি। আরেকটা নিয়েছি সেম মেথড, ইন্ট এক্স ইন্ট ওয়াই ইকুয়াল টু এক্স বি ইকুয়াল টু ওয়াই, এ প্লাস বি, যোগ করে দিচ্ছে, রেজাল্ট অফ এডিশন ইজ সাম। এইভাবে আমি সেম নামকে অ্যাড অ্যাড আর অ্যাড, তো তিনটিকেই আমি সেম নামে রাখছি এবং কাজগুলো আলাদা। কোনোটা আর্গুমেন্ট নেই, কোনোটায় একটা আর্গুমেন্ট, কোনোটায় দুটো আর্গুমেন্ট আছে। তো এইভাবেই মেথড গুলো ক্রিয়েট করছি, যেটাকে বলে ওভারলোড করছি। এবার আমি মেনে গিয়ে ওভারলোডটাকে কল করবো। দেখো মেনে গিয়ে আমি এটাকে কল করছি, ভালো করে বুঝো। তো দেখো নাম দিয়েছি ওভারলোড টেস্ট। মেনে যাচ্ছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ইয়ারজিএস। ক্যালকুলেটর সি বলে অবজেক্ট তৈরি করেছি, সেই সি অবজেক্টটা নিউ ক্রিয়েট করে অবজেক্টটা ইনিশিয়ালাইজেশন হয়ে সি ক্যালকুলেটর কল করলে, এখানে কনস্ট্রাক্টর নেই,
একটাই অবজেক্ট তৈরি হবে সি। আর অ্যাডকে যখন কল করছি তখন ওর মধ্যে আর্গুমেন্ট নেই, তো অটোমেটিক্যালি সে নো আর্গুমেন্ট মেথডের কাছে যাবে। এবার অ্যাড 20 কে কল করছি তখন সে ওয়ান আর্গুমেন্ট মেথডের কাছে যাবে। যখন দুটো প্যারামিটার দিয়ে পাস করে টু আর্গুমেন্ট মেথডের কাছে যাবে। তার মানে কি, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করে মেথড কল করছি তখন ডিপেন্ডিং অন দ্য প্যারামিটার্স, কোনটা একটা দুটো তিনটে কম্পাইলার আগে থেকে জানে, আমি যখন কল করবো তখন তার কাছে পৌঁছে যাবে। তার মানে আমি যদি কারোর সম্বন্ধে আগে থেকে জেনে যাই, ধরো এটা এইখানে একদম সিম্পলি তোমরা বোঝো ভালো করে, যখন আমি এইখানে ক্যালকুলেট এইটা আর্গুমেন্ট করছি তার মানে কম্পাইলার জানি এর মধ্যে এইটাকে কল করতে হবে, একটা আছে এটাকে কল করতে হবে, আর যদি দুটো আছে দুটোকে কল করতে হবে, সেই অটোমেটিকলি সেই অনুযায়ী সেই মেথডের কাছে কল চলে যাবে। ইট ইজ নোন অ্যাজ ফাংশন ওভারলোডিং। সেম নেম সেম ফাংশনকে আমি বিভিন্ন পারপাসে কাজে লাগাচ্ছি। দেখো এটা আমি কোডিং আসছি, তো অ্যাজ ইউজুয়াল আমি কোডটা এখানে লিখে রেখে এবার দেখো আমি জাভাতে কিভাবে রান করছি। তোমরা জাভা কিভাবে ইনস্টল করে কাজ করো তো আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে আমি ভিএস কোডে সফটওয়্যারটা থ্রু দিয়ে নিউ ফাইল ক্রিয়েট করছি। তো নিউ ফাইল করলে এখানে জাভাতে চলে আসলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম। তো এই পুরো কোডটা পেস্ট করে গেলাম। এখানে আমি বাকিটা যেটা এক্সট্রা অ্যাড হয়েছে ওটা আগে থেকে সেটা ডিলিট করে দিলাম। দেখ, ইম্পোর্ট জাভা ডট ক্যালকুলেটর নিয়েছি, এখানে অ্যাড বলে একটা মেথড যেটা নো আর্গুমেন্ট, অ্যাড আরেকটা মেথড নিয়েছি তার মধ্যে একটা আর্গুমেন্ট, অ্যাড দুটো মেথড নিয়েছি তার মধ্যে দুটো আর্গুমেন্ট। মানে এইভাবে আমি এটা তৈরি করলাম। এবার ক্লাসটা ওভারলোড টেস্ট বলে নাম দিয়েছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তার মধ্যে সি অবজেক্ট তৈরি করে এটা কল করছি। এইবার আমি এখানে যখন সেভ করব ডেফিনেটলি আমাকে এই যে ওভারলোড টেস্ট বলে যেটা আছে সেই নামটা দিতে হবে, নাহলে কিন্তু রান হবে না। তো এটা কিন্তু খেয়াল করতে হবে, ওভার ওটা বড় টেস্টে টিটা বড়। সেভ করার সময় সেভ করছি, সেভ করে সেভ অ্যাজ। তো আমি এটা জাভা এক্সাম্পল ফোল্ডারটার মধ্যেই রাখছি। ওভারলোড ডট বাই ডিফল্ট জাভা হিসাবেই সেভ হবে, তো যদি তোমরা দিয়ে দাও এক্সটেনশনটা অসুবিধা নেই। ওভারলোড টেস্ট ডট জাভা সেভ করলাম। এবার এটাকে মিনিমাইজ করে দিলাম। আমি কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে গিয়ে এবার এটাকে জাভা সি বলে কম্পাইল করব। জাভা সি করলে মনে হবে বাইট কোড হয়। তো এটা নাম দিয়েছিলাম ওভারলোড, ওভারলোড টেস্টের ডিটা বড় ছিল, টেস্ট ডট জাভা। দেখো এটাকে কম্পাইল করতে দিয়েছি, দেখি কোনো এরর আছে কিনা, এন্টার মারলাম। তো এরর নেই, সিম্পলি। তারপর এবার আমি এটাকে রান করতে দেবো। রান করার সময় জাভা বলে যে কমান্ডটা আছে যেটা রান করার সময় কাজে লাগে, রান করতে দিচ্ছি। দেখো এন্টার মারছি, তো ওভারলোড জাভা দিয়ে রান করতে দিচ্ছি। দেখো ক্লিয়ারলি বোঝো রেজাল্ট অফ এডিশন 30 40 50 তাহলে কিভাবে কাজ করছে। আমি দেখো প্রোগ্রামটাকে দেখাই তাহলে আরো বেটার তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। প্রথমে 30 কেন দেখালো, কারণ আমি এই যে সি ডট অ্যাড কে কল করেছি, সি ডট অ্যাড করেছি মানে ও জানে এর মধ্যে কোনো আর্গুমেন্ট নেই, তো অটোমেটিক্যালি সি এর অবজেক্টটা যে মেথডটা আছে যার মধ্যে কোনো আর্গুমেন্ট নেই 10 + 20 যোগ করে 30 করে দিয়েছে। ফাইন। এইবার আমি তো নেক্সট মেথডটা কল করেছি অ্যাড এক্স 20 দিয়ে, তার মানে ও জানে যে ওয়ান আর্গুমেন্ট যেটা আছে তার কাছে যাবে, তাহলে 20 + 20 40, আউটপুটটা তোমরা দেখো 40 আছে। এই দেখো 40 আছে, 20 + 20 মানে 20x দুবার দুবার কাছে, এর কাছেও বি এর কাছেও। এবার দেখো দুটো প্যারামিটার পাঠিয়েছি, তার মানে আমি দুটো ভ্যালু দিয়েছি এখানে। যখন আমি মেনের মধ্যে দুটো ভ্যালু দিয়েছি তার মানে এখানে দেখো চলে আসছে আমি 20 আর 30, তাহলে এক্স এ 20 আর ওয়াই 30 গেছে দুটো, এটা এক্সটা এতে চলে গেছে, ওয়াইটা বি তে চলে গেছে, এ আর বি যোগ করে 50 হয়ে গেছে, রেজাল্ট হচ্ছে 50। তার মানে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি এ আর বি থেকে আলটিমেটলি লোডেড হচ্ছে এবং সেই ভ্যালুগুলো নিয়ে যোগ করে আমি রেজাল্ট পাচ্ছি। তাহলে আমি এটা 50 পেয়ে যাচ্ছি, রেজাল্ট অফ অ্যাডিশন এখান থেকে দেখো এটা 50 আসছে। তার মানে আমি যে প্রোগ্রামটা আউটপুট পেলাম প্রথমে 20 + 20, এই যেটা হচ্ছে 30 পেয়েছি প্রথমে, তারপরে 20 + 20, তারপরে 20 + 30 যেটা পাঠিয়েছি সেটা দুটো প্যারামিটার পাঠিয়েছি আলাদা আলাদা, তার জন্য দুটো যোগ হয়েছে। তার মানে ইজিলি আমরা বুঝতে পারছি যখন যে এটা কল করছি তখন সেই কলের কাছে পৌঁছাচ্ছে। ও এটা যদি একটু মডিফাই করে দিই তাহলে দেখো, যদি একটা করে এখানে আমি এই কোডটার মধ্যে কমান্ড প্রম্পটের এই প্রোগ্রামটার মধ্যে ভিএস কোডের মধ্যে যদি ধরো একটা মার্ক করে দিই যে এর মধ্যে এটা আছে এর মধ্যে এটা আছে, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে কার মধ্যে ঢুকেছে। তার মানে কি এখানে যদি একটা আমি এখানে যোগটা করার আগে একটা জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যদি আমি এখানে একটা জাস্ট মেসেজ দিই ডবল কোটের মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ডবল কোটের মধ্যে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। প্রিন্ট বা প্রিন্টএলএন যেটা খুশি ইউজ করো, আমি প্রিন্টএলএন ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। এলএন মানে নিউ লাইন, তো এলএন
এই ডবল কোটের মধ্যে মেসেজটা দিচ্ছি, ধরো নো আর্গুমেন্ট মেথড, নো আর্গুমেন্ট মেথড, জাস্ট একটা স্যাম্পল দিচ্ছি, বুঝতে পারবে তাহলে তোমরা কিভাবে কাজ করছে। এবার যদি এটা আমি এই সেম মেসেজটাকে যদি আমি টু আর্গুমেন্ট লিখি এখানে, তাহলে বুঝতে পারবে যখন যাকে কল করলো, যে সময় কল করলো, তার কাছে সেই সময় গিয়ে হাজির হলো। তার মানে আমি এটার কাছে যদি এটা লিখেছি টু, এটা হচ্ছে ওয়ান আর্গুমেন্ট, তাহলে ইজিলি কলের আগেই ও বুঝতে পারছে কার কাছে যাবে। তারপরে ধরো এখানে আমি সেম জিনিসটাকে কন্ট্রোল ভি করে দিই, টু আর্গুমেন্ট করে দিই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যখন কল করছি, যখন যাচ্ছে। এবার ধরো কলিং এর সময় একটা ইন্ডিকেট করে দিচ্ছে এখানে। ধরো আমি কলিং করছি ফার্স্টে, এটা আমি এটা প্রোগ্রামের থ্রু দিয়ে দেখাচ্ছি যে কিভাবে তোমাদের সিকোয়েন্স অফ এক্সিকিউশনটা হচ্ছে। তো এখানে ধরো আমি প্রথমে পেস্ট করলাম, এখানে গিয়ে বললাম কলিং নো আর্গুমেন্ট, একটাই স্যাম্পল দেখাচ্ছে কলিং নো আর্গুমেন্ট, তাহলে এইটাকে আমি সেভ করে নিলাম। তো এটা বোঝাচ্ছি যে কিভাবে দেখো ফ্লো অফ এক্সিকিউশনটা হচ্ছে, এটা বোঝানোর জন্য, তাহলে ক্লিয়ারলি তোমরা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তো আমি এটাকে প্রথমে কম্পাইল করে নিলাম, দেখলাম কোনো এরর আছে কিনা, নো এরর্স। এবার রান করে নিলাম, এটা যেহেতু ওভারলোড টেস্ট ডট জাভা আছে, এই তো জাভা, এটা এন্টার করলাম। দেখো এবার প্রথমে ভালো করে খেয়াল করো, প্রথমে কলিং নো আর্গুমেন্ট, যখনই কলিং নো আর্গুমেন্ট বললাম তার মানে কি এরপরেই নো আর্গুমেন্ট মেথডটা কল করেছি, মেথডের মধ্যে ঢুকে গেছে নো আর্গুমেন্ট, ওইখানে কাল করেছে, এবার রিটার্ন করে এসছে, রিটার্ন করে এসে ওয়ান আর্গুমেন্টে ঢুকেছে, যখন ওয়ান আর্গুমেন্ট কল করেছি। তাহলে লিখিনি কলিং ওয়ান আর্গুমেন্ট, তাহলে বুঝতে পারতে কলিং ওয়ান আর্গুমেন্ট করার পর ওয়ান ঢুকেছে, তারপর ওই যোগটা করেছে, তারপর দেখো টু আর্গুমেন্টে ঢুকেছে। তার মানে ইজিলি আমরা বুঝতে পারছি যখন যে প্যারামিটার পাঠাবো, যখন যে মেথডটাকে কল করছি, সেই নাম্বার অফ প্যারামিটারটা এক্স্যাক্টলি যে ডেফিনেশন আছে তার সাথে ম্যাচ করে তার কাছে ঢুকছে। অল ইনফরমেশন আগে থেকে জানা আছে আমার কাছে, এই জন্য এটার নাম হচ্ছে কম্পাইল টাইম পলিমরিজম অর ফাংশন ওভারলোডিং। এই টপিকসটা কভার আপ হলো। এবার আমি আসছি দেখো পরের থিওরিটাতে, যেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। ইম্পর্টেন্ট টপিকস এগুলো প্রত্যেকটাই, তো এগুলো আসবেই আসবে কোশ্চেনে, তো এগুলোকে প্রত্যেকটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একদম প্রথম থেকে শেষ অবধি বুঝে নাও। তো এবার আসছি যেটা হচ্ছে রান টাইম পলিমরিজম, তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে। রান টাইম পলিমরিজম আসছে, যেটাকে ওভার রাইডিং বলছি আমরা। রান টাইম পলিমরিজম is a technique where the program execution take place during run time. প্রোগ্রামটা রান টাইমের সময় হচ্ছে, and the resolution of overriding happens in the execution stage, এবং রেজলিউশনটা এক্সিকিউশন স্টেজের সময় হচ্ছে। তাহলে রান টাইম পলিমরিজম মেনলি এমন একটা টেকনিক যেটাতে রানের সময় এক্সিকিউশনটা ডিপেন্ড করছে, মানে আগে থেকে কোনো ইনফরমেশন নেই, এবং রিজলিউশনটা সেই সময়ই হচ্ছে রানের স্টেজে। তোমরা ভাবছো রানের স্টেজে কি করে বুঝবে, দুটো নাম কি সেম হয়ে গেছে, আগে থেকে কোনো প্যারামিটার নিশ্চয়ই ডিফারেন্ট নেই, একই হয়ে গেছে নিশ্চয়ই, তারপরে ওই রানের সময় ডিসিশন নিতে হচ্ছে কাকে কল করবো কাকে কল করবো না। দেখো এটা ক্লাস এ নিয়েছি, এর মধ্যে ভয়েড ডিসপ্লে, এটা উইদিন ডিসপ্লে লিখেছে একটা মেসেজ, একটা শো মেথড নিয়েছি, এটা একটা বেস ক্লাস। এবার ইনহেরিট করেছি, এক্সটেন্ড যখন করছি ইনহেরিট হচ্ছে, এর মধ্যেও সেম নাম রেখে দিয়েছি। দেখো এই ডিসপ্লে যে নাম আছে আর এই ডিসপ্লে নামটা আছে, কোনো প্যারামিটারের কোনো তফাৎ নেই, কিছু নেই, নাম সেম, কিন্তু ভেতরে কি কন্টেন্ট আছে সেটা আলাদা থাকলেও সেটা মাথা ব্যথা নেই। সেম নাম হওয়ার জন্য আমি যখনই আমি কল করব, বি থেকে অবজেক্ট ক্রিয়েট করব, সঙ্গে সঙ্গে দুটোর মধ্যে কাকে কল করবে, কনফ্লিক্ট হবে। তাহলে রানের সময় ডিসিশন নিতে হবে। তারপর এই ডিসপ্লেকে যখন কল করেছি, তখন এই ডিসপ্লেটা কল করার সময় ও তো দুটো ডিসপ্লে পাবে, কারণ কি বেস ক্লাসেও একটা ডিসপ্লে আছে, আরেকটা আলাদা কিছু আছে, শো আছে, ডিরাইভ ক্লাসেও ডিসপ্লে আছে, একই স্ট্রাকচারে একই সিগনেচারে, আর একটা আউটপুট আছে। অ্যাকচুয়ালি যখন ইনহেরিট হচ্ছে এ এর মধ্যে তৈরি করছে বি এর মতো, কিন্তু যখন ইনহেরিট হচ্ছে তখন এগুলো সব তো এখানে অ্যাক্সেসেবল। তারপরে কি হবে, ওর কাছে দুটো ডিসপ্লে এসে গেছে, ডিসপ্লে ডিসপ্লে দুটো এসে গেছে। তো দুটো ডিসপ্লে যখন এসে গেছে সেম নামে, তখন কনফ্লিক্ট হয়ে যাচ্ছে কল কাকে করবে। এই সময় রানের সময় যে ডিসিশন নেওয়া হয়, দ্যাট ইজ নোন অ্যাজ রান টাইম পলিমরিজম। আর এই কনসেপ্ট হচ্ছে ওভাররাইডিং। কি হবে, যে আগের যে ডিসপ্লেটা ছিল সেই ডিসপ্লেটা যখন এখানে আসবে তখন এই ডিসপ্লেটা হাইড হয়ে যাবে, নতুন ডিসপ্লেটা যেটা আছে সেটা অ্যাক্টিভেটেড হবে। মানে আমি যখন ডিসপ্লেটা কল করব তখন দুটো ডিসপ্লে আসার জন্য তোমরা কিন্তু আউটপুটে আগে বেস ক্লাসের ডিসপ্লেটা পাবে না, তোমরা পাবে ডিরাইভ ক্লাসের ডিসপ্লেটা, মানে এখন যেটা ক্রিয়েট হলো সেই ডিসপ্লেটা কল হবে, নট ডিরাইভ ক্লাসের বেস ক্লাসের ডিসপ্লেটা। তার মানে কি আগে যে ডিসপ্লেটা ছিল সেটা ওভাররাইড হয়ে গেছে উইথ দ্য নিউ ওয়ান, মানে এটা অ্যাক্টিভেটেড হবে। তো দিস ইজ নোন অ্যাজ ওভাররাইডিং। তার উপর একটা অ্যাক্সেস চেপে গেছে, রাইডিং হয়ে গেছে।
এই কোডটাকে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ারলি আরো আন্ডারস্ট্যান্ড করতে পারবে কিভাবে কাজ করছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাদের একদম এগুলো ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু পরে গিয়ে অসুবিধা হবে। বেসিক আইডিয়া, ইন্টারভিউতেও এই আইডিয়াস গুলোই তোমাদের জিজ্ঞেস করে, এবং তোমাদের পরীক্ষাতে তো আসবে এই কোয়েশ্চেন্স গুলো প্রত্যেকটা। আগে গ্রিস অ্যান্ড সুপার বুঝেছি, এটাতে তোমার ইনহেরিটেন্স, কম্পাইল টাইম পলিমরিজম আর রান টাইম পলিমরিজমের কনসেপ্টটা পাচ্ছ তোমরা। এটা আমি কপি করলাম, এই কোডটা সেম যে কোডটা আমি এখানে বোঝালাম তোমাদেরকে, সেই কোডটা। তারপর আমি ভিএস কোডে গেলাম, ভিএস কোডে গিয়ে নিউ ফাইল করছি। অল টাইম নিউ ফাইল করতেই হবে। তারপর নিউ ফাইল করে এখানে আমি একটা জাভা ফাইল ক্রিয়েট করে ওখানে পেস্ট করে দিচ্ছি। দেখো এখানটা পেস্ট করে দিলাম। তো এই কোডটা পেস্ট হয়ে গেল। তার মানে এইবার আমি এখানে ইম্পোর্টটা করে দিচ্ছি তোমাদের, ইম্পোর্ট জাভা ডট আইডল স্টার। তো ইম্পোর্ট জাভা ডট ইম্পোর্ট জাভা ডট io ডট স্টার শিফট স্টার, এন্টার দিলাম। দেখো এবার রান করেছি। তো এটাকে সেভ করে দেবো। এটা ফাইলটা আগে বুঝে নাও যে কোথায় সেভ করছি। সেভ করার সময় আমি ওখানেই সেভ করছি। আর ক্লাসের নামটা যেটা আছে রান টাইম টেস্ট, এই নাম দিতে হবে। রানের আরটা বড়, রান টাইম টেস্ট, টিটা বড়, রান টাইম টেস্ট ডট জাভা। এটা সেভ করলাম। তো সেভ হওয়ার পর এবার তুমি এটাকে মিনিমাইজ করে দিলে। তো এবার তোমার কমান্ড প্রম্পটে যাচ্ছি আমি, ওখানে গিয়ে আমি জাভা রান টাইম টেস্ট, এটা বড় আছে, কারণ দেখে নাও নামটা একবার ভালো করে, নাহলে ভুলে যাবে। দেখো এই রান টাইম টেস্ট টিএসটিটা বড় আছে, যেন কম্পাইল করলাম। তো ফার্স্টে জাভা দিয়ে কম্পাইল করলে, জাভা সি দিয়ে কম্পাইল করতে হবে। জাভা সি, এবার এন্টার করলাম। তাহলে দেখো কোনো এরর নেই। এবার রান করব। তো এই জাভা দিয়ে রান করাবো। তো রান করছি, এন্টার। দেখো প্রথমে কিন্তু ডিসপ্লেটা সাব ক্লাসে ডিসপ্লেতে ঢুকেছে, মানে ক্লিয়ারলি বোঝো। কিন্তু দুটো ডিসপ্লে ছিল, ও কিন্তু কলের সময় যে সাব ক্লাস, যে নিচের ক্লাসটা তার ডিসপ্লেতে ঢুকেছে, বেস ক্লাসে ডিসপ্লেতে ঢোকেনি, মানে সুপারে ঢোকেনি। তাহলে একবার বোঝো ব্যাপারটা কি হয়েছে কোডটা। দেখো কোডটা দেখাচ্ছি। যখন অবজেক্টটা তৈরি হয়েছে, বি থেকে অবজেক্ট তৈরি হয়েছে, বি ডিসপ্লেটা কল হয়েছে। এই ডিসপ্লেটা কিন্তু এই ডিসপ্লেটা অ্যাক্টিভিটি উইদিন ক্লাস অফ সাব ক্লাস। তাহলে আমি এখানে ঢুকেছি, এখানে যেটা দুটো ডিসপ্লের মধ্যে এই ডিসপ্লেটাতে, আমি ওই ডিসপ্লেতে যাইনি, কারণ এই ডিসপ্লেটাকে আমি কল করতেই পারবো না, এটা ওভাররাইড হয়ে গেছে সেম নাম হওয়ার জন্য। এরপর আমি কাকে কল করেছি, তার কাছে গেছে। দেখো যদি মেথডটা দেখো, এরপর শো কে কল করেছে, শো একটাই আছে, তাহলে উইদিন দ্য শো অফ সুপার ক্লাস। তাহলে আউটপুট গুলো খেয়াল করো, এখানে আউটপুটটা দেখো উইদিন শো অফ সুপার ক্লাস। তারপরে দেখো আবার আউটপুটটা কল করেছে উইদিন আউটপুট অফ সাব ক্লাস, মানে আউটপুট অফ সাব ক্লাসের কাছে চলে গেছে উইদিন আউটপুট অফ সাব ক্লাস। তো ডিসপ্লে, বেস ক্লাসের ডিসপ্লেটা ডিরাইভ ক্লাসে গিয়ে ওভাররাইড হয়ে গেছে নিউ ডিসপ্লে দিয়ে, মানে নিউ যে ডিসপ্লেটা ক্রিয়েট করলাম সেটা এক্সিস্ট করবে। নামটা যেহেতু সেম ছিল, কম্পাইলার বুঝতে পারেনি, রানের সময় ডিসিশন নেওয়া হয়েছে যে কাকে কল করবে। সবসময় ডিরাইভ ক্লাস, মানে যেটা সাব ক্লাস, তার ডিসপ্লেটাকে কল করবে, পুরোনো ডিসপ্লেটাকে হাইড করে দেবে। সো দিস ইজ নোন অ্যাজ অপারেটর ওভাররাইডিং। তো এই দুটোর মধ্যে এবার ডিফারেন্স আসছি। তো পুরো কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছ প্রথম থেকে শেষ অবধি। এবার দেখো প্রথমে ডিফারেন্স আসছি। প্রথমে আমি এই ডিফারেন্সটা আসছি, যেটা মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। মেথড ওভারলোডিং ইজ ইউজ টু ইনক্রিজ রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। সেম নাম দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারছি, এই জন্য রিডেবিলিটি প্রোগ্রাম। Method overriding is used to provide specific implementation of the method that is already provided by superclass, যেটা already provide করা আছে superclass দিয়ে, সেই মেথডটাকে আমি ওভাররাইড করছি। Method overloading is the example of compile time polymorism. Method overriding is an example of runtime polymorism. It is preferred within same class. এটা কিন্তু same classের মধ্যে ছিল, দেখবে add. It involve multiple classes. Next, 4 number difference. In method overloading, method must have same name and different signatures. In method overriding, method must have the same name and same signature. Same name, same signature. But different signature মানে কি, different types of parameters pass হচ্ছে। In method overloading, static, private, final method can be overloaded in Java.
In method overriding, we cannot override private and final and static method. Method resolution done by Java compiler, method resolution done by JVM, কারণ রান টাইম হচ্ছে বলে JVM ডান করবে, এটা কম্পাইল টাইমে হলে এটা ডিফারেন্স হয়ে গেল। তোমাদের কম্পাইল টাইম যেটা মেথড ওভারলোডিং এন্ড মেথড ওভাররাইডিং, লাস্ট যে ডিফারেন্সটা এটা থেকে পাবে কি কম্পাইল টাইম পলিমরফিজম আর রান টাইম পলিমরফিজম। তো এই যে কোশ্চেন্স গুলো কভার আপ করলাম, অনেকটা কোশ্চেন তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলে। Compile time polymorphism and runtime polymorphism. In compile time polymorphism, the call is resolved by the compiler. In runtime polymorphism, the call is not resolved by the compiler. JVM is used. It is also known as static binding or overloading. It is also known as dynamic binding or overriding. Inheritance is not required. Inheritance is required. Because it is known early in the compilation process, it is faster than runtime polymorphism. Because it is known at runtime, hence it is slower. Compile time polymorphism is less flexible as all things execute at the compile time. Runtime polymorphism is more flexible as is all things happen in runtime. So দেখো পাঁচটা ডিফারেন্স আছে, খুব সিম্পল ডিফারেন্স। প্রথমে কম্পাইল টাইম পলিমরফিজম, দ্য কল ইজ রিজলভ বাই দ্য কম্পাইলার। JVM ইনভলভ হয় রান টাইম পলিমরফিজমে, এটাকে ওভারলোডিং বলা হয়। স্ট্যাটিক বাইন্ডিং, এটাকে ডাইনামিক বাইন্ডিং অর ওভাররাইডিং। ইনহেরিটেন্স দরকার হয় না কম্পাইল টাইম পলিমরফিজমে, রান টাইমে ইভেন ইনহেরিটেন্স দরকার হয়। Because it known early in the compilation board, it is faster than runtime polymorphism. It is slower হবে কারণ পরে কি রিজলভ হচ্ছে। কম্পাইল টাইম পলিমরফিজম ইজ লেস ফ্লেক্সিবল, রান করছে কম্পাইল টাইমে, এটা মোর ফ্লেক্সিবল, এটা রান টাইম এক্সিকিউট হচ্ছে। তো এই ভিডিওতে আমি মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো ডিসকাস করলাম। তো চ্যানেলটা বন্ধু বান্ধবদের শেয়ার করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।